বিধিসম্মত সতর্কীকরণ: ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। স্ট্যাচুটরি ওয়ার্নিং: স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার বন্ধুরা, আজ আমরা আবার চলে এসেছি আমাদের তৃতীয় উপস্থাপন নিয়ে। আর সঙ্গে আছে বিশ্ব সাহিত্যের নামজাদা গোয়েন্দা শার্লক হোমস। 1887 সাল স্যার আর্থার কোনান ডয়েলের লেখনীতে জন্ম হলো দুর্দান্ত এক গোয়েন্দার। ব্রিলিয়েন্ট অবজারভেশন, বিশ্লেষণ ক্ষমতা, শানিত বুদ্ধি তার প্রধান হাতিয়ার ছিল। 4টি উপন্যাস এবং মোট 56টি ছোট গল্পের মধ্য দিয়ে শার্লকের যে চরিত্র গঠন করা হয়েছিল তা এক কথায় অনবদ্য এবং অভূতপূর্ব। বহু পাঠকের কাছে তিনি কোনো গল্পের নায়ক নন, অস্থি মাংসে গড়া একজন মানুষ ছিলেন। তাই আজও 221 বি বেকার স্ট্রিটে গেলে দেখা যাবে প্রায় শতাব্দী ধরে বহু পাঠকের প্রেরিত চিঠি, যা সেটাকে একটা গোটা সংগ্রহশালায় পরিণত করেছে। চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প, দি অ্যাডভেঞ্চার অফ দ্য ক্রিপিং ম্যান। রচনা স্যার আর্থার কোনান ডয়েল। 20 বছর আগে প্রফেসর পেসবিউরিকে ঘিরে অনেক কুৎসিত গুজব দানা বেঁধে উঠেছিল ইউনিভার্সিটিতে। শিউরে উঠেছিল লন্ডনের বিদগ্ধ মহল। হোমস আমাকে বারবার বলেছিল এই জঘন্য গুজবের অবসান ঘটানোর জন্যই বিচিত্র সেই কাহিনী জনসমক্ষে হাজির করা দরকার, কিন্তু অন্তরায়ের জন্য তা পারিনি। টিনের বাক্সে শার্লক হোমসের অনেক আশ্চর্য অ্যাডভেঞ্চারের সঙ্গে এই কাহিনীটিও বন্দী হয়ে পড়েছিল এতদিন। সম্প্রতি অনুমতি মিলেছে ব্যাপারটা সবাইকে জানানো। প্র্যাকটিস থেকে রিটায়ার করার আগে হোমস যে কটা কেস তদন্ত করে গিয়েছিল সেই সবের অন্যতম এটি। 20 বছর পরেও কিন্তু সব কথা খোলাখুলি বলা যাচ্ছে না, সঙ্গত কারণেই রেখে ঢেকে বলতে হচ্ছে। 1903 সালের সেপ্টেম্বরের গোড়ার এক রোববারের সন্ধ্যায় একটি চিরকুট পেলাম শার্লক হোমসের কাছ থেকে। তাতে লেখা, এক্ষুনি এসো, খুব দরকার তোমাকে, ইতি শার্লক হোমস। হোমসের সঙ্গে সে সময় আমার সম্পর্কটা বড় বিচিত্র রূপ নিয়েছিল। হোমস বরাবরই অভ্যেসের দাস, আমিও পড়ে গিয়েছিলাম তার মধ্যে। তামাক, কালো পাইপ, বেহালা, ইনটেক্স বুক এবং অন্যান্য হাবিজাবি বস্তু থেকে একটু পৃথক সত্তা ছিল আমার। দৌড়ঝাঁপের কেসে বিশ্বাসী সঙ্গীর দরকার পড়লেই আমি ছাড়া তার চলতো না। এছাড়া আমাকে দিয়ে ওর কাজ তো অনেক। আমি ছিলাম ওর মনের শান পাথর, যাকে বলে। উদ্দীপ্ত করে তবে ছাড়তাম। আমি সামনে থাকলেও মনের চিন্তা প্রকাশ করত মুখ দিয়ে। আমি শুনতাম এবং ব্যাগরা দিতাম। আমার স্লথ গতি চিন্তা শক্তি ওকে যেন খেপিয়ে তুলত। ফলে অগ্নিশিখার মতো সহজাত অনুভূতি আরও শানিত হয়ে ভেতর থেকে দ্রুত টেনে আনত স্পষ্টতর সমাধান। মিলেমিশে তদন্তে নামলে এইভাবেই আমার দানহীন ভূমিকা আমি পালন করে যেতাম। যাই হোক, বেকার স্ট্রিটে পৌঁছে দেখলাম আরাম কেদারায় গুটিসুটি মেরে পাইপ কামড়ে কপাল কুঁচকে কি যেন চিন্তা করছে হোমস। নিশ্চয়ই বিরক্তিকর কোনো সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। হাত নেড়ে আমার প্রিয় চেয়ারে বসতে ইঙ্গিত করলো আমাকে বটে, কিন্তু তারপর ঝাড়া আধা ঘন্টা আমার দিকে ফিরেও তাকালো না। অস্তিত্বই যেন ভুলে গেছে আমার মনে হলো। তারপরেই অবশ্য ঝাঁকি দিয়ে ভঙ্গ হলো তন্দ্রাচ্ছন্ন অবস্থা। অভ্যাস মতো খেয়ালি হাসি হেসে সাদর সম্বর্ধনা জানানো আমাকে, একদা আমারই আস্তানায়। ভায়া ওয়াটসন, কিছু মনে করো না, একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। গত 24 ঘন্টায় বেশ কয়েকটা অদ্ভুত ঘটনা হাজির করা হয়েছে আমার সামনে। ভাবছি গোয়েন্দাগিরিতে কুকুরের ভূমিকা সম্পর্কে একটা প্রবন্ধ লিখব। আমি বললাম, কিন্তু হোমস, এ নিয়ে তো আগেও অনেক লেখা হয়ে গেছে। ব্লাড হাউন্ড, স্লুথ হাউন্ড। আরে না না, সে ব্যাপারে কথা বলছি না, ও তো আছে। আমি যা বলছি তা আরও সূক্ষ্ম।
মনে পড়ে একটা কেসে এক ভদ্রলোকের অপরাধী স্বভাব চরিত্রের কথা বলে দিয়েছিলাম, তারই ছেলে মনে পড়ে ওখান করে। হ্যাঁ, মনে আছে বই কি। কুকুরদের নিয়েও ঠিক একই লাইনে ভাবছি ওয়াটসন। ফ্যামিলি লাইফের প্রতিফলন ঘটে কুকুরদের সহজ চরিত্রে। গোমরা ফ্যামিলিতে আমোদক কুকুর কি দেখা যায়? সুখী পরিবারে বিষণ্ণ কুকুর দেখেছো কখনো? যাদের স্বভাব দাঁত খিচিয়ে তেড়ে আসা, তাদের কুকুররাও দাঁত খিচিয়ে তেড়ে আসতে শেখে। বিপজ্জনক ফ্যামিলির কুকুররাও বিপজ্জনক হয়, ভেরি ডেঞ্জারাস। কুকুরদের মেজাজে তাদেরই মেজাজের প্রতিফলন ঘটে। মাথা নেড়ে বললাম, কিন্তু হোমস, একটু বাড়াবাড়ি কল্পনা হয়ে যাচ্ছে না? টিপ্পনি যেন কানেই তুলল না হোমস। পাইপে ফের তামাক ভরে গুটিসুটি মেরে চেয়ারে বসলো। যা বললাম পুঙ্খানুপুঙ্খানু খেটে যায় এই কেসটাতে। সমস্যাটা জট পাকানো। একটা প্রশ্নের মধ্যেই হয়তো সূত্র পাওয়া যেতে পারে। প্রশ্নটা হলো, প্রফেসর প্রেসবুরির একান্ত অনুগত নেকড়ে কুকুর তাকেই কেন কামড়াতে গেল? তুচ্ছ এই প্রশ্নটা জিজ্ঞাসা করার জন্য হোমস চিঠি পাঠিয়ে আমাকে ডেকে পাঠিয়েছে বুঝে মেজাজটা খিচড়ে গেল। বিলক্ষণ নিরাশ হলাম। আপাদমস্তক নৈরাশ্য নিরীক্ষণ করে হোমস বলল, কিছুই পাল্টাওনি দেখছি। ওয়াটসন আগে যা, ওয়াটসন এখনও তাই। ছোটোখাটো ব্যাপারের মধ্যেই যে গুরুতর সমস্যা লুকিয়ে থাকে, এই সোজা তত্ত্বটা এতদিনেও শিখলে না? প্রেসবুরির নাম নিশ্চয়ই শুনেছ। ক্যামফোর্ডের ফিজিওলজিস্ট। ভদ্রলোকের বয়স হয়েছে। ধীর স্থির গম্ভীর প্রকৃতির মানুষটার প্রাণের বন্ধু বলতে একটাই উলফাউন্ড, মণিবন্ত প্রাণ তার। হঠাৎ এই কুকুর যদি দুবার তেড়ে যায় মণিবকে কামড়ানোর জন্যে, জিনিসটা অত্যন্ত অদ্ভুত বলে মনে হয় না? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় কুকুরের শরীর খারাপ হয়েছে। খুব সঙ্গত সম্ভাবনা। চলো পরে ভেবে দেখা যাবে। কিন্তু আপাতত বলো, আর কাউকে সে তেড়ে যায় না কেন? অথবা সব সময় মনিবকেই ঘ্যাক করে কামড়াতে যায় না কেন? যায় শুধু বিশেষ উপলক্ষে। অদ্ভুত ডিয়ার ওয়াটসন, খুবই অদ্ভুত ব্যাপার। মিস্টার বেনেট দেখছি একটু আগেই এসে গেলেন। ঘন্টাটা নিশ্চয়ই উনিই বাজাচ্ছেন। ভেবেছিলাম তার আগেই তোমার সঙ্গে একটু কথাটা বলে নেব। বলতে বলতেই সিঁড়িতে দ্রুত পায়ের শব্দ এবং পরক্ষণেই আঙুলের টোকা পড়ল দরজায়। ঘরে আবির্ভূত হলেন নতুন মক্কেল। বয়স আন্দাজ 30, দীর্ঘ সুশ্রী যুবক, জমকালো পরিপাটি বেশভূষা, কিন্তু হাবে ভাবে ছাত্রসুলভ কুণ্ঠা আর জড়তা। সংসারের সংগ্রাম ঠেলে এগিয়ে নিয়ে জানেওয়ালা দুধে পুরুষ তিনি নন। হোমসের সাথে করমর্দন করে সবিস্ময়ে তাকালেন আমার দিকে। বললেন, ব্যাপারটা কিন্তু তৃতীয় ব্যক্তির সামনে বলতে সংকোচ বোধ করছি। খুবই প্রাইভেট ব্যাপার কিনা মিস্টার হোমস? আরে নির্ভয় থাকুন মশাই। ডক্টর ওয়াটসন বিবেচক পুরুষ। তাছাড়া এই কেসে আমার তার মতো সহযোগী দরকার। বেশ তো, তাহলে আর আপত্তি কিসের? আমার দিক থেকে বলা উচিত, তাই বললাম মিস্টার হোমস। ওয়াটসন, ইনি হলেন বিখ্যাত বৈজ্ঞানিক প্রফেসর প্রেসবিউরির একমাত্র সহযোগী মিস্টার ট্রেভর বনেট। একই বাড়িতে থাকেন। প্রফেসরের মেয়ের সঙ্গে বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছে। সেই জন্যেই এত সতর্ক ঘরোয়া ব্যাপার। যাক, এখন অদ্ভুত রহস্যের সমাধান করা যায় কীভাবে ভাবা যায়। ডক্টর ওয়াটসন সব জানেন তো? বলবার সময় পেলাম না। তাহলে আমি বলছি, সাম্প্রতিক আরও ঘটনা ঘটেছে। আগের ঘটনাগুলো তাহলে আমাকে বলে ঝালিয়ে নিতে দিন। ওয়াটসন, প্রফেসরের খ্যাতি সারা ইউরোপে। পড়াশুনো নিয়েই আছেন। আজ পর্যন্ত কোনো কেলেঙ্কারি তার নামে শোনা যায়নি। বিপদ নেই। মেয়ের নাম এডিথ। অত্যন্ত কর্মঠ, সুপুরুষ। যা করার সোজাসুজি করেন। ঘুরিয়ে নাক দেখানোর মানুষ উনি নন। যুদ্ধপ্রিয় মানুষ বলতে যা বোঝায় তাই। মাস কয়েক আগে উনি তাই ছিলেন। তারপরেই ঘটল অঘটন।
61 বছর বয়সে বিয়ে করবেন ঠিক করলেন প্রফেসর মরফির মেয়েকে। বিয়ের কথাও পাকা হয়ে গেছে। প্রফেসর মরফি কম্পারেটিভ অ্যানাটমি চেয়ারে আছেন। প্রফেসর প্রেসবুরিরই সতীর্থ। বুড়ো বয়সের ভালো লাগার চাইতেও এ যেন এক কাঠি বেশি। যৌবনোচিত আবেগ, উন্মাদনায় যেন ফুটন্ত ভালোবাসা। প্রেমে বুঁদ হয়ে গিয়েছেন প্রফেসর। মেয়েটির নাম অ্যালিস মরফি। দেহমনে সুঠাম নিটোল মহিলা, পুরুষ চিত্তে বিপুল আলোড়ন সৃষ্টি করতে সক্ষম। প্রফেসরের মোহিত হওয়াটাও আশ্চর্য নয়, কিন্তু ফ্যামিলির কেউ এ বিয়েতে সায় দিতে পারছে না। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মিস্টার হোমস? ঠিকই বলেছেন। অস্বাভাবিক অতিরিক্ত একটু উদ্যম ভালোবাসাই বলতে পারেন। পাত্রীর বাবার কোনো আপত্তি নেই, পাত্রীর নিজেরও কোনো আপত্তি নেই, যদিও তাকে বিয়ে করার জন্য উপযুক্ত বয়সের অনেকেই এগিয়ে এসেছে। কিন্তু অন্যান্য দিক থেকে প্রফেসর প্রেসবুরির সঙ্গে তাদের কোনো তুলনাই হয় না। প্রফেসরের বয়সটাই কেবল বেশি, কিন্তু টাকা আছে কারি কারি। এই সময় ঘটল প্রথম রহস্যটা। যা কখনো করেন না প্রফেসর তাই করে বসলেন। কাউকে না জানিয়ে হঠাৎ উধাও হয়ে গেলেন। ফিরলেন 15 দিন পর। কাউকে বললেন না কোথায় গিয়েছিলেন। ভাগ্যক্রমে মিস্টার বেনেটের এক বন্ধু প্রাগ থেকে চিঠি লিখে জানালেন প্রফেসর প্রেসবুরিকে তিনি সেখানে দেখেছেন, কিন্তু কথা বলার সুযোগ হয়নি। এইভাবেই তৃতীয় মুখে জানা গেল কোথায় গিয়েছিলেন প্রফেসর প্রেসবুরি। এই সময় ঘটল প্রথম রহস্যটা। যা কখনো করেন না প্রফেসর তাই করে বসলেন। কাউকে না জানিয়ে হঠাৎ উধাও হয়ে গেলেন। ফিরলেন 15 দিন পর। কাউকে বললেন না সে কোথায় গিয়েছিলেন। ভাগ্যক্রমে মিস্টার বেনেটের এক বন্ধু প্রাগ থেকে চিঠি লিখে জানালেন প্রফেসর প্রেসবুরিকে তিনি দেখেছেন, কিন্তু কথা বলার সুযোগ হয়নি। এভাবেই তৃতীয় মুখে জানা গেল কোথায় গিয়েছিলেন প্রফেসর প্রেসবুরি। এরপর থেকেই প্রফেসর যেন আর আগের মতো রইলেন না। অদ্ভুত একটা পরিবর্তন দেখা গেল তার মধ্যে। বেশ গোপন, গুপ্ত হয়ে গেলেন যেন। সব কিছুই যেন লুকিয়ে চুরিয়ে করতে পারলে বাঁচেন, যা তার স্বভাবের ঠিক উল্টো। ধীশক্তি রইল আগের মতোই প্রখর, ধারালো। কলেজের বক্তৃতার ধারও কমল না। তা সত্ত্বেও বেশ বোঝা গেল এ যেন আরেক প্রফেসর। একটা কুটিল বৎসত্ত্বা যেন তাকে আশ্রয় করেছে। এ মুখোশ ছিঁড়ে ফেলতে চেয়েছে তার নিজের মেয়ে। বারবার চেষ্টা করেছে বাবার সঙ্গে আগের অবস্থা ফিরিয়ে আনতে, কিন্তু পারেননি সে। মিস্টার বেনেট নিজেও চেষ্টা করেছেন। এবার আপনি বলুন চিঠিপত্রের ব্যাপারটা। ডক্টর ওয়াটসন, প্রফেসর কিন্তু আমাকে পুরোপুরি বিশ্বাস করতেন। সেক্রেটারি হিসাবে আমার যে অধিকার ছিল, ওর ভাই বা ওর ছেলে হলে এত অধিকার পেতাম নাকি সন্দেহ। ওর সমস্ত চিঠিপত্র আমিই দেখতাম। কিন্তু প্রাগ থেকে ফেরার পর এ ব্যবস্থা পুরোপুরি পাল্টে গেল। উনি আমাকে ডেকে সোজা বলে দিলেন লন্ডন থেকে আসা স্ট্যাম্পের নিচে ক্রস দেওয়া চিঠিগুলো আমি যেন হাতে না তুলি। এরকম অনেক চিঠি ওর হাতে এসে পৌঁছেছে। অশিক্ষিত হাতে লেখা ঠিকানা আর নিচে লেখা ইসি, বোধ হয় কারো নামের আদ্যক্ষর। জবাব যদিও বা দিয়ে থাকেন প্রফেসর, সে খাম আমার হাতে দেননি, বা সব চিঠি যেখানে জমা পড়ে সেই বাস্কেটেও রাখেননি। এবার বলুন তো বাক্সের ব্যাপারটা। প্রফেসর প্রাগ থেকে একটি কাঠের বাক্স এনেছিলেন। জার্মানিতে যে ধরনের কাঠের কাজ চালু আছে, এই বাক্সেও সেই কাজ দেখা যায়। যন্ত্রপাতি যেখানে থাকে বাক্সটাও রেখেছিলেন সেইখানে। একদিন একটা যন্ত্র খুঁজতে গিয়ে বাক্সটা যেই তুলেছি অমনি তেড়ে এলেন প্রফেসর। হাত থেকে ছিনিয়ে নিলেন বাক্সটা এবং কড়া গলায় ধমকে উঠে বললেন আর যেন কখনো আমি বাক্সে হাত না দিই। আমি তো অবাক হয়ে গেলাম, মনেও খুব লাগলো।
এভাবে উনি কখনো কথা বলেননি আমার সাথে। যদিও আমি বললাম হাত লেগে গেছে ভুল করে, উনি বিশ্বাস করলেন না। সারাক্ষণ আর চোখে নজর রাখলেন আবার হাত দিয়ে কিনা দেখবার জন্য। সেই দিনটা ছিল, আমি ডায়েরিতে লিখে রেখেছি। এই দেখুন, আমি তারিখটাও ডায়েরিতে লিখে রেখেছি। সেই দিন ছিল 2রা জুলাই। চমৎকার! আপনার লেখা তারিখগুলো দেখছি আমার কাজে আসবে অনেক। গুরুর কাছ থেকে গুছিয়ে কাজ করতে শিখেছি অন্য অনেক বিদ্যার সাথে। যেদিন থেকে ওর মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলাম, সেই দিন থেকে ওর সব কিছু নজরে রাখবো বলেই তারিখগুলো পর পর লিখে রেখেছি। এই যেমন ধরুন, ওই 2রা জুলাই তারিখেই স্টাডি রুম থেকে যেই হল ঘরে এলেন প্রফেসর, উলফাউন্ড রয় তার দিকে তেড়ে গেল কামড়ানোর জন্য। সেই প্রথম। দ্বিতীয়বার কামড়াতে গেল, 1 সেকেন্ড, 11ই জুলাই। তারপর 20শে জুলাই। শেষকালে আস্থা বলে চালান করা হলো রয়কে। এত ভালো কুকুরটা এহেন অবস্থা ভাবা যায় না। আমি কি আপনাদেরকে বিরক্ত করছি? মৃদু ভৎসনা মিশিয়ে কথাটা বললেন মিস্টার বেনেট। হোমস আসলে অন্যমনস্ক হয়ে গিয়েছে, কড়িকার দেখছে। শেষ কথাটা শুনেই সম্বিত ফিরে এলো। মুখটা কালো হয়ে গেল মিস্টার বেনেটের। বললেন, পরশু রাতের ঘটনা। রাত 2টোয় জেগে শুয়েছিলাম, ঘুম আসছিল না। এমন সময় প্যাসেজে চাপা আওয়াজ শুনলাম। দরজা খুলে উকি মারলাম। প্যাসেজের শেষ প্রান্তে প্রফেসরের শোবার ঘর। তারিখটা? বললাম তো, পরশু রাতের ঘটনা, 4ঠা সেপ্টেম্বর। বেশ বেশ, বলে যান। প্যাসেজের এক প্রান্তে ওর শোবার ঘর, আরেক প্রান্তে সিঁড়ি। সিঁড়িতে যেতে হলে আমার ঘরের সামনে দিয়েই যেতে হয়। মিস্টার হোমস লোম খাড়া হয়ে গেল ওই প্যাসেজের দিকেই তাকিয়ে। একটিমাত্র জানলা, তাই দিয়ে আলো এসে পড়েছিল প্যাসেজে, বাদ বাকি পুরো অন্ধকার। আমি দেখলাম হামাগুড়ি দিয়ে কে যেন এগিয়ে আসছে অন্ধকার প্যাসেজ বেয়ে আমার ঘরের দিকে। অন্ধকারের মধ্যে অন্ধকারে গড়া একটি প্রেত মূর্তি। আচমকা আলোর মধ্যে এসে পড়তেই দেখলাম সে তো প্রফেসর প্রেসবিউরি। হামাগুড়ি দিচ্ছেন মিস্টার হোমস, হামাগুড়ি দিচ্ছেন প্রফেসর প্রেসবিউরি। ঠিক হামাগুড়ি বলা যায় না, হাঁটু টেনে টেনে আসছেন না, হাঁটছেন হাত আর পায়ের ওপর ভর দিয়ে। মুন্ডুটা ঝুলছে 2 হাতের মধ্যে। সর্বাঙ্গ অবশ হয়ে গেল সেই ভয়াবহ দৃশ্য দেখে। স্থাণুর মতো দাঁড়িয়ে রইলামই। উনি ওইভাবে 4 হাতে পায়ে হেঁটে আমার দরজা পেরিয়ে যেতেই সম্বিত ফিরল। পেছনে গিয়ে জিজ্ঞাসা করলাম, কোনো সাহায্য করতে পারি না। জবাবটা হলো অসাধারণ রকমের। ছিলে ছেঁড়া ধনুকের মতো ছিটকে দাঁড়িয়ে উঠলেন। তীক্ষ্ণ কর্কশ গলায় অত্যন্ত যাচ্ছে তাই ভাষায় মুখে যা এলো তাই বলে গেলেন। সিঁড়ি বেয়ে ঝড়ের মতো দৌড়ে নেমে গেলেন। দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ তার ফেরার পথের দিকে চেয়ে। তারপর ফিরলেন না দেখে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। মনে হয় ভোরের দিকে ঘরে ফিরেছিলেন। এইবার হোমস আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ওয়াটসন, কি বুঝলে? তোমার কি মনে হয়? আমি বললাম, কোমরে বাত হয়েছে। বাত বাড়লে এরকম ভাবেই লোকে হাঁটে, মেজাজও তিরিক্ষে হয়ে যায়। চমৎকার! কল্পনার ফানুসে চেপে জমিন ছেড়ে শূন্যে ভাসবার পাত্র তুমি নও ভায়া। কিন্তু ভায়া, তোমার কোমরে ব্যথার থিওরি এখানে কিন্তু অচল। কেননা পরের মুহূর্তেই উনি শটান সিধে হয়ে দাঁড়ালেন কি করে?
এতক্ষণ আপনারা শুনছিলেন প্রফেসর প্রেসবিউরির অদ্ভুত কাহিনী। কি মনে হয় আপনাদের, পারবেন শার্লক হোমস এই রহস্যের সমাধান করতে? সত্যি কি প্রেসবিউরিকে রাত্রেবেলা ভূতে ধরে? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং গল্পটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল নোটিফিকেশনটিকে দাবাতে ভুলবেন না, যাতে আমরা নতুন গল্প আপলোড করলেই আপনার কাছে মেসেজ চলে যায়। পরবর্তী অংশ আগামী সপ্তাহে। ধন্যবাদ। সুস্থ থাকুন, শুনতে থাকুন। নমস্কার।